গল্প কিন্তু আমাদের সবসময় শুধু হাসায় না, শুধু মজা দেওয়ার জন্য লেখা হয় না। গল্প আমাদের চমকায়, আমাদের ভয় দেখায়, আমাদের ভাবায়, আমাদের অনেক কিছু শেখায়। আমি আজকে এমন একটা গল্প বলবো যেটাতে ভয়ানক ধরনের চমক আছে একদম শেষে গিয়ে। গল্পটির নাম দ্য ম্যান হু লাইকড ডিকেন্স, এভলিন ওয়েল লেখা। ইংরেজি গল্প, কিন্তু আমি বাংলা করে বলছি। আজ থেকে ঠিক 100 বছর আগে লেখা। সেই সময়কার গল্প, এবং গল্পটির পটভূমি হচ্ছে অ্যামাজোনাস, অর্থাৎ ব্রাজিলের গহনতম যে জঙ্গল, পৃথিবীর গহনতম যে জঙ্গল অ্যামাজন নদীর দুপাশে, সেই প্রদেশে একটা ছোট্ট রেড ইন্ডিয়ান গ্রামে গল্পটি পটভূমিকা সাজানো হয়েছে। সেইখানে মিস্টার টড বলে একজন বুড়ো মানুষ থাকেন, বছর 60 বয়স। তিনি সাদা চামড়ার লোক। তার বাবা ছিলেন ইংরেজ সাহেব, মা ছিলেন রেড ইন্ডিয়ান। পাইওয়াই বলে একটা রেড ইন্ডিয়ান সম্প্রদায়ের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা, এবং তাদের মধ্যে তাদেরই একজন হয়ে তিনি জীবন কাটান। তো একদিন মিস্টার টড খবর পেলেন যে একজন অত্যন্ত অসুস্থ সাদা চামড়ার মানুষ আসছে জঙ্গলের মধ্যে দিয়ে, হাঁটতে হাঁটতে, টলতে টলতে। তার অবস্থা খুব খারাপ, তার হাত পা কেটে গেছে, জামা কাপড় ছেঁড়া, তার টুপি নেই, তার জুতো নেই, তার সারা গায়ে পোকামাকড়ের কামড়, সে জ্বরে কাঁপছে, ভুল বকছে, কোনো রকমে হাঁটছে, আর একটু হলেই হয়তো পড়ে যাবে। মিস্টার টড তাড়াতাড়ি গিয়ে তাকে অভ্যর্থনা করলেন এবং আদর করে কাঁধের তলায় সাপোর্ট দিয়ে সঙ্গে নিয়ে নিজের ঘরে নিয়ে এলেন। লোকটা বিড়বিড় করে বলল, আমি বড় ক্লান্ত, আমি আর এগোতে পারছি না। মিস্টার টড বললেন, কোনো চিন্তা নেই, তুমি নিরাপদ জায়গায় এসে গেছো, চলো আমি তোমাকে কিছু খাবার দেবো, শুতে দেবো, তারপরে এমন কিছু ওষুধ দেবো, তুমি ভালো হয়ে যাবে। তো লোকটি বেশ চমকে গেল, আপনি ইংরেজি বলেন? আমিও ইংরেজ, আমার নাম লাস্ট। বেশ তো মিস্টার লাস্ট, আর আপনার কোনো চিন্তা নেই, আমি আপনার দেখাশুনো করব। তো লাস্টের শরীরটা খুবই খারাপ হয়েছিল, সেরে উঠতে যথেষ্ট সময় লাগলো। প্রথম কিছুদিন ধরে তো থেকে থেকে খালি জ্বর আসেন আর বিকারে ভুল বকেন। একটু একটু করে শরীরের তাপমাত্রা কমে কমে স্বাভাবিক হয়ে আসতে লাগলো। তো যখন সচেতন আছেন তখনও তিনি অত্যন্ত দুর্বল এবং অসুস্থ বোধ করছেন। মিস্টার টড রেড ইন্ডিয়ানদের কাছ থেকে শেখা নানা রকম জড়িবুটি ওষুধ দিচ্ছেন, ক্রমশ তিনি ভালো হয়ে উঠছেন। তা মিস্টার টডই বললেন যে আমার বাবা ছিলেন ইংরেজ সাহেব, আমার মা ছিলেন রেড ইন্ডিয়ান, তাই জন্য আমি আমার বাবা পাদ্রি ছিলেন, এইখানেই খ্রিস্ট ধর্ম প্রচার করবার জন্য এসে সেটেল করেছিলেন এবং এখানেই জীবন কাটিয়ে দেন। প্রায় 20 বছর হলো তিনি মারা গেছেন। উনি খুব পড়াশুনো জানতেন। আপনি কি পড়তে পারেন? তো লাস্ট বললো, হ্যাঁ নিশ্চয়ই। তখন মিস্টার টড বলছেন, সবাইয়ের কিন্তু অত সৌভাগ্য হয় না, আমি পড়তে পারি না। তো লাস্টের একটু অস্বস্তি লাগলো, লজ্জা করলো, বলল, আপনারা পড়বার সুযোগই বা কখন হয়? লোকটি বলল, না না, আমার অনেক বই আছে, আমি আপনাকে দেখাবো। 5 বছর আগে পর্যন্ত এক ভদ্রলোক এখানে থাকতেন, তিনিও খুব ভালো পড়াশুনো জানতেন, তিনি আমাকে প্রত্যেক দিন বই পড়ে শোনাতেন। তুমিও আমাকে পড়ে শোনাবে যখন তুমি একটু ভালো হয়ে যাবে। তখন মিস্টার লাস্ট তো স্বাভাবিকভাবে বললেন, আমি অত্যন্ত খুশি হব। তখন মিস্টার টড বললেন, ইয়েস ইউ শ্যাল রিড টু মি। আস্তে আস্তে দিনগুলো পেরিয়ে যেতে লাগলো। প্রথম দিন যেদিন মিস্টার লাস্ট সত্যি সুস্থ বোধ করলেন, মিস্টার টড তাকে একটু বেড়াতে নিয়ে গেলেন। বলে, চলো তোমাকে মিস্টার ওয়াশিংটনের কবরটা দেখিয়ে নিয়ে আসি। বড় দয়ালু মানুষ ছিলেন, প্রত্যেক বিকেলবেলা আমাকে বই পড়ে শোনাতেন 2 ঘন্টা ধরে। আমার মনে হয় যে উনি যেখানে মারা গেছেন, কবর দিয়েছি, সেখানে একটা ক্রস বসিয়ে দেওয়া উচিত। 6-7 দিন যখন জ্বর না এসেই কেটে গেল, তখন মিস্টার টড একদিন বললেন যে এবার তুমি আমাকে বই পড়ে শোনাতে পারো। মিস্টার টডের কুঁড়ে ঘরের এক কোনায় একটা তাক ছিল, সেই মই দিয়ে সেই তাকে উঠে মিস্টার টড কয়েকটা কাপড়ে মোড়া পুঁটলি বার করলেন। তাই থেকে অনেক পুরনো, হলদে হয়ে যাওয়া, পাতাগুলো প্রায় ভেঙে কুড়কুড়ে হয়ে যাওয়ার অবস্থা, কিছু তো পোকায় খাওয়া, সেরকম কিছু বই বার করলেন। বলে তার মধ্যে থেকে একটি বিশেষ করে বই এগিয়ে দিলেন মিস্টার লাস্টের হাতে। এটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা ব্লিক হাউস। লাস্ট জিজ্ঞেস করছে, আপনি ডিকেন্স ভালোবাসেন? ভীষণ ভালোবাসি। আসলে জানো, আমার কাছে ডিকেন্সের লেখা বই ছাড়া আর কোনো বই নেই। আমার বাবা পড়ে শোনাতেন, পরে মিস্টার ওয়াশিংটন, এবার তুমি শোনাবে। আমি প্রত্যেকটা বই বহুবার করে শুনেছি, কিন্তু আমি কখনো ক্লান্ত হই না জানো। প্রত্যেকবারই দেখি অনেক কিছু নতুন জিনিস শেখা যায়, খেয়াল করা যায়, কত চরিত্র আছে, কত রকম বিভিন্ন দৃশ্যপট বদলে যায়, কত নতুন নতুন কথা আছে শেখবার। আমার সব বইগুলো আছে ডিকেন্সে, জানো তো, পোকায় খেয়ে নেওয়া যেগুলো, সেগুলো ছাড়া।
সব কটা বই পড়ে পড়ে শোনাতে অনেক দিন সময় লাগে, 2 বছরেরও বেশি। তো লাস্ট একটু হেসে বলল, হ্যাঁ অদ্দিন আমি থাকবো না। তখন মিস্টার টড বলছে, না না তা কেন, আমার প্রত্যেকটা বই নতুন করে শুনতে আবার ভালো লাগে, প্রত্যেকবারই আমার মনে হয় যে আরও নতুন কিছু পাই তারিফ করবার। সেই দিন দুপুরবেলা লাস্ট প্রথম বই পড়ে শোনেন। তার সবসময় বই পড়ে শোনাতে লোককে ভালো লাগতো, শুনুন তার একটু কষ্ট হলো না। বুড়ো উল্টো দিকে একটা হ্যামকে বসে খুব মন দিয়ে শুনতে লাগলো এবং মাঝে মাঝেই বিড়বিড় করে নিঃশব্দে নিজের মনে কথাগুলো লাস্টের সঙ্গে সঙ্গেই রিপিট করতে লাগলো। আবার নতুন একটা কোনো চরিত্র এলে মাঝে মাঝে বলতো, আরেকবার নামটা বলো, আমি ভুলে গেছি। বা কখনো কখনো বলতো, হ্যাঁ হ্যাঁ মহিলাকে আমার মনে আছে, আহারে শেষে মারা যাবেন। মাঝে মাঝে আবার গল্পটা থামিয়ে সে নানা রকম প্রশ্নও করতো চরিত্রগুলো নিয়ে। সেই প্রথম দিনের শেষে বুড়ো বলল, তুমি বড় সুন্দর করে পড়ো, আমার মনে হলো যেন আমার বাবাই আবার গল্পগুলো শোনাচ্ছেন। প্রত্যেকবার পড়া হয়ে যাওয়া শেষে সে প্রভূতভাবে প্রশংসা করতো এবং ধন্যবাদ দিত লাস্টকে, বড্ড ভালো লাগলো তোমার পড়া, জানি এই পরিচ্ছেদটা খুব দুঃখের, কিন্তু যতদূর মনে পড়ছে শেষ পর্যন্ত সব কিছু ভালোই হয়ে যাবে। একদিন যখন লাস্ট ওই ব্লিক হাউস বইটার শেষ কটা পাতা উল্টাচ্ছে, তখন সে বলল, এখনও কিন্তু অনেকটা বাকি, আশা করি আমি চলে যাওয়ার আগে শেষ করে যেতে পারবো, কিন্তু এবার তো চিন্তা করা দরকার, আই মাস্ট গেট ব্যাক টু সিভিলাইজেশন, আবার সভ্য জগতে ফিরে যেতে হবে। আমি অলরেডি আপনার ওপর অনেক দিন ধরে, আপনার আতিথেয়তার ওপর অনেক দিন ধরে অত্যাচার করছি। তখন মিস্টার টড কিছু বললেন না। তা আর লাস্ট জিজ্ঞেস করলেন, আচ্ছা কবে আমি একটা নৌকো জোগাড় করতে পারবো, আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ, কিন্তু আমাকে এবার যেতেই হবে। তখন মিস্টার টড তাতে উত্তরে বললেন, বন্ধু আমি যেটুকু সামান্য তোমার প্রতি অনুগ্রহ করেছি সেটা কিছুই না, তুমি আমাকে তার বহুগুণ বেশি মূল্য ধরে দিয়েছো, এই কথাটা নিয়ে আর আলোচনা না করাই ভালো। কিন্তু লাস্ট বলছে, না মিস্টার টড কিছু মনে করবেন না, আমাকে জোর করতেই হবে, বলুন না কবে নৌকো পাবো। কোনো নৌকো তো নেই। রেড ইন্ডিয়ানরা নিশ্চয়ই আমাকে একটা বানিয়ে দিতে পারবে, তোমাকে বর্ষাকালের জন্য অপেক্ষা করতে হবে, এখন নদী শুকনো হয়ে আছে, তো সেটা কতদিন বাদে হবে, 1 মাস লাগবে, 2 মাসও লাগতে পারে। ততদিনে ব্লিক হাউস শেষ হয়ে গেছে, ডম্বি অ্যান্ড সান বইটাও প্রায় শেষ হয়ে এলো, তবে বৃষ্টি নামলো। তখন লাস্ট বলল, তাহলে এবার নৌকো তৈরি করার ব্যবস্থা করা যাক। না না ওটা সম্ভব নয়, রেড ইন্ডিয়ানদের একটা কুসংস্কার আছে, বর্ষাকালে ওরা কখনো নৌকো বানায় না, তোমাকে বলিনি। আচ্ছা তোমার খাওয়া হয়েছে, তাহলে চলো আরেকটা চ্যাপ্টার পড়া যাক। এইভাবে আবার কয়েক সপ্তাহ পেরিয়ে গেল, নিকোলাস নিকলবি শেষ হলো, লিটল ডরিট শেষ হলো, অলিভার টুইস্ট শেষ হলো। একদিন লাস্ট ইংল্যান্ড ছেড়েছে, তারপরে 1 বছর যখন পেরিয়ে গেছে, একটি লোক এসে হঠাৎ উপস্থিত হলো সেখানে ওই তৃণভূমিতে, তাকে বলে প্রসপেক্টর, তারা সব নানা জায়গাতে নানা রকম খনির সন্ধান করে বেড়ায়, তো সেও পথ হারিয়ে ফেলেছে, কিন্তু আবার সে ফিরে যাওয়ার ব্যবস্থাও করেছে। লাস্টের সঙ্গে তার অল্পক্ষণের জন্য একলা দেখা হয়েছিল, লাস্ট একটা ছোট্ট কাগজে তার নিজের নামটা লিখে তার হাতে গুঁজে দিল, আমার খবরটা লোককে দিও। তারপর থেকে লাস্ট দিন গুনতে লাগলো, এই বছর বা সামনের বছর কোনো একটা সময় ওই প্রসপেক্টর নিশ্চয়ই কোনো না কোনো ব্রাজিলের গ্রামে গিয়ে পৌঁছবে, তার খবর ইংরেজদের দেবে, তখন সে কিছু লোক আসবে ওকে উদ্ধার করে নিয়ে যেতে। চুপচাপ অত্যন্ত মনে ভরসা নিয়ে অপেক্ষা করতে লাগলো। একদিন সন্ধেবেলা রেড ইন্ডিয়ানদের সঙ্গে খানিকটা আলোচনা করবার পর মিস্টার টড বললেন, শোনো একটা উৎসব হবে আমাদের, এটা এদের এখানকার একটা লোকাল ফিস্ট। তো সেই মতো সেদিন সন্ধেবেলা খুব খানাপিনা হলো, তো তারা একটা বিশেষ রকমের ড্রিঙ্ক তৈরি করলো এবং মিস্টার টড বলল, ভালো করে খাও, দেখবে খেতেও খুব সুন্দর, আরামও লাগবে খুব। একটা মস্ত বড় বাটিতে দিল, বললো এক ঢোকে সবটা খেয়ে ফেলবে, এটাই এখানকার নিয়ম। তো যেমন বলা লাস্টে তেমনি কাজ, ঢকঢক করে খেয়ে ফেললো, খুব সুন্দর। মধু আর ব্রাউন ব্রেড মেশানো যদি কোনো স্বাদে কল্পনা করা যায় তাহলে ঠিক সেরকম খেতে, এবং বড্ড আরাম লাগলো শরীরে। আস্তে আস্তে হ্যামাকের ওপর শুয়ে পড়লো, আরেক বাটি দেওয়া হলো তাকে, খুশি মনেই সে সেটা খালি করে ফেললো। তারপরে লম্বা হয়ে টান টান হয়ে শুয়ে সে তাদের নাচ গান, রেড ইন্ডিয়ানদের নাচ গান দেখতে লাগলো, আর দেখতে দেখতে খেয়াল করতে লাগলো কী সুন্দর রোদ্দুর পড়ে এসছে, এবং কুঁড়ে ঘরের যে খড়ের ছাদ, সেই ছাদের উপর কী সুন্দর সে শেষ নিভে যাওয়া রোদ্দুর খেলা করছে। তারপর আস্তে আস্তে তার চোখ বুজে এলো, ইংল্যান্ডের কথা ভাবতে ভাবতে, স্ত্রীর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না। যখন ঘুম ভাঙলো তখনও সেই রেড ইন্ডিয়ানদের কুঁড়ে ঘরে সে আছে, তার মনে হলো যে বড্ড বেশিক্ষণ ঘুমোচ্ছি।
হাতে ঘড়িটা দেখতে গিয়ে দেখলো হাতে ঘড়ি নেই। তৃণভূমি পেরিয়ে মিস্টার টডের বাড়ির দিকে যেতে যেতে পা পা তখন দেখলে একটু টলছে, এখনও খুব ঘুম পাচ্ছে। 2-3 বার গভীর করে নিঃশ্বাস নিল। কি ড্রিঙ্ক খেয়েছিলাম রে বাবা। মিস্টার টডের বাড়িতে পৌঁছে দেখে টড চুপচাপ বসে আছে। টড বলল, এসো বন্ধু, আজকে তোমার একটু দেরি হয়ে গেছে, পড়বার আর এখন সময় নেই, আধ ঘন্টার বেশি আর পড়বার সুযোগ পাবে না আজকে। কেমন লাগছে শরীর? খুব বিচ্ছিরি লাগছে। ওই ড্রিঙ্কটা তুমি আমাকে দিয়েছিলে, আমার একদম ভালো লাগেনি, শরীরে কষ্ট দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে এমন কিছু খেতে দেবো তুমি আবার ভালো হয়ে যাবে। আচ্ছা তুমি আমার ঘড়িটা কোথাও দেখেছো? আমার তো মনে হচ্ছিল আমি হাতেই পড়েছিলাম, আমি এতক্ষণ একটানা ঘুমোইনি কোনো দিন। ঠিক বলেছ, 2 দিন। কি বললে? 2 দিন? হতেই পারে না। হ্যাঁ ভাই, 2 দিন ধরেই তুমি ঘুমোচ্ছ, অনেকটা সময়। দুঃখের ব্যাপার, তুমি গভীরভাবে ঘুমোচ্ছিলে বলে আমাদের যে অতিথিরা এসেছিলেন তাদের সঙ্গে তোমার আর দেখা হলো না। অতিথি? হ্যাঁ, 3 জন ইংরেজ এসেছিল। তারা তোমার খবর পেয়েছিল কি করে জানি না, তারা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি কি করি, তোমাকে তো আর জাগাতে পারি না। তুমি যখন তাদের অভ্যর্থনা করতে পারলে না নিজে, আমি এক কাজ করলাম, তোমার হাত থেকে ঘড়িটা খুলে তাদের দিয়ে দিলাম স্মৃতিচিহ্ন হিসেবে। তারা চেয়েছিল কিছু একটা নিয়ে যাবে, তোমার স্ত্রীকে দেবে, সে নাকি মস্ত বড় পুরস্কার ঘোষণা করেছে তোমার কোনো খবর পাওয়ার জন্য। তো ঘড়িটা পেয়ে ওরা খুব খুশি হলো। তারপরে তার 2-4টে ছবিও তুললো। আমি যে ক্রসটা পুঁতেছিলাম মাটিতে, সেই ক্রসটার ছবি ওরা তুলে নিয়ে গেছে। এটাও একটা স্মৃতিচিহ্ন। ওরা আর এখানে কোনোদিন আসবে বলে মনে হয় না। আমরা এখানে সভ্যতা লোকালয় থেকে এত দূরে থাকি, তো আমার আর কোনোদিনই এখানে কোনো অভ্যাগত অতিথি আসবে না। যাই হোক, তাতে কি, আমি তোমাকে ওষুধ এনে দিচ্ছি, একটু বাদেই তোমার ভালো লাগবে। আজকে আর ডিকেন্স পড়ার দরকার নেই, কিন্তু কালকে, তারপরের দিন আবার পড়া যাবে। চলো লিটল ডরিটটা আবার শুরু করা যাক। ওই বইতে অনেকগুলো পরিচ্ছেদ আছে যেগুলো যখনই পড়া হয় শুনি, তখনই আমার কান্না পেয়ে যায়। গল্পটা এখানেই শেষ। একজন সাহিত্যপ্রেমী লোক, নরম হৃদয়, সহৃদয় মানুষ, সে যে কি ভয়ঙ্কর হৃদয়হীন নিষ্ঠুর হতে পারে, শুধু নিজের সুখ তৃপ্তির জন্য কীরকমভাবে আরেকটা মানুষের জীবনকে নয়ছয় করে দিতে পারে, সেটা এই গল্প শুনে যে বুঝলো তার গাটা ছমছম করবে গল্পটা শোনার অনেক দিন পরেও। আজকে এই পর্যন্ত। সবাই কেমন লাগলো জানিও।